শুভ সকাল। আমি মীনাক্ষী মজুমদার, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে এই মুহূর্তে যারা লাইভে ক্লাস দেখছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান পরিস্থিতি যদিও ভালো না, আমাদের অনুকূলে না, সমগ্র পৃথিবী থমকে গেছে। নোভেল করোনা ভাইরাসের জন্য আমাদেরকে ঘরে অবস্থান করতে হচ্ছে এবং আমাদের জীবন বিপর্যস্ত হয়ে গেছে। মানসিকভাবে আমরা একটি যুদ্ধে অবস্থান করছি। এরপরও একটি সোনালী ভোরের অপেক্ষায় আছি আমরা। সেই প্রত্যাশায় আমরা আজকে ক্লাস শুরু করব। সবাইকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমাদের কাজ ঘরে থেকেই আমাদেরকে সম্পন্ন করতে হবে। চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। তোমাদের আজকে আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসের প্রথম যে কবিতাটি আছে সেটি পড়ানোর চেষ্টা করব। আশা করি সবাই বই হাতে নিয়ে বসেছ, সেই সাথে খাতা এবং কলম, তাই না? উপকরণ হিসেবে এগুলো সব সময় তোমাদেরকে সাথে রাখতে হয়। সিলেবাসের প্রথম কবিতাটি বই বের করেছ? ৭৫ পৃষ্ঠা বের করো সবাই। দেখো এখানে একটি কবিতা আছে। চলো আগে আমরা কবিতাটি শুনি। কি লেখা আছে এই কবিতায়? মুজিব লিখেছেন রকুনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে ভরে যখন বাঙালির ঘর, মনে হয় শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। কি পড়েছ কবিতাটি? কাকে নিয়ে লেখা? হ্যাঁ, আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই কবিতাটি লিখেছেন। কবির নাম কি? রকুনুজ্জামান খান। চলো আগে আমরা কবি পরিচিতি হই। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কোন বিষয় নিয়ে লিখতেন, কি কি পুরস্কার পেয়েছেন, এগুলো কি আমাদের জন্য একান্ত জরুরি জানা। কারণ এখান থেকেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, ছোট প্রশ্ন তোমাদেরকে পরীক্ষার হলে সম্মুখীন হতে হয়, তাই না? চলো আমরা আগে কবি পরিচিতিটা জেনে নিই। দেখো আমি লিখেছি, তোমরা বাসায় খাতায় লিখে ফেলো আমার মতো করে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমাদের কবির নাম কি? রকুনুজ্জামান খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1925 সালে। কোথায়? ফরিদপুর জেলার পাংশা উপজেলায়, তাই না? ফরিদপুর জেলার কি পাংশা উপজেলায় তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এই তো আর 5 বছর পরে কি ওনার 100 বছর পূর্ণ হবে, তাই না? এখন 1920 সাল, 25 সালে ওনার 100 বছর পূর্ণ হয়ে যাবে। এরপর দেখো তিনি সমধিক পরিচিত কি দাদা ভাই নামে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন। ওই সময়ে দাদা ভাই বলতে এক নামে সবাই এই কবিকে চিনতেন। তখন ওনার এই নামটাই প্রায় ঢাকা পড়ে যাচ্ছিল যে রকুনুজ্জামান খান কে। ওনার নামটা যখন বলা হতো তখন অনেকেই একটু থমকে যেতেন, উনি আবার কে। কিন্তু এই দাদা ভাই যখন বলা হতো তখন সবাই ওনাকে চিনে ফেলতেন। উনি সমধিক পরিচিত কি দাদা ভাই নামে। উনি পেশায় কি ছিলেন? সাংবাদিক ছিলেন। তিনি কি করতেন? সাংবাদিকতা করতেন, সম্পাদনা করতেন অথবা নিজেই পত্রিকায় লেখালেখি করতেন। তিনি যেসব পত্রিকায় সাংবাদিকতা করতেন সেগুলো কি পত্রিকা? দেখো, দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ ইত্যাদি পত্রিকায় তিনি কি করেছেন? সাংবাদিকতা করেছেন। এরপর দেখো একটি পত্রিকার নাম লিখেছি শিশু সওগাত।
এই পত্রিকাটি তিনি কি করেছেন, শিশু সওগাত, এই পত্রিকাটি তিনি শিশুদের জন্য, শুধুমাত্র শিশুদের জন্য তিনি সম্পাদনা করতেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় শিশু বিভাগ, আলাদা একটি বিভাগ ছিল, সেই বিভাগের এই শিশু সওগাত তিনি সম্পাদনা করতেন। সবসময় এই শিশু বিভাগের দায়িত্বটা তিনি পালন করতেন। শিশুদের জন্য ছোট ছোট গল্প, ছোট কবিতা, ছড়া, এগুলো এই জায়গায়, এই বিভাগে কি হতো, প্রকাশ করা হতো। এরপর দেখো আছে, তিনি শিশুদের জন্য তৈরি করেছেন বিখ্যাত ছড়া হাট্টিমা টিম টিম, খোকন খোকন ডাকপারি। এই ছড়াগুলো আমাদের কি ছোটবেলায় সবার মুখে মুখে আছে, তাই না? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এই ছড়াটা সবাই কম বেশি মুখে মুখে ছোটবেলায় মা আমাদেরকে কি এই ছড়াগুলো বলতেন, খোকন খোকন ডাকপারি। এই বিখ্যাত ছড়াগুলো কার? রোকনুজ্জামান খানের রচিত ছোট ছোট ছড়া। এরপরে দেখো, তিনি বিখ্যাত একটি আসর সম্পাদক ছিলেন, কচি কাচার আসর। কি বলেছি? কচি কাচার আসরের সম্পাদক ছিলেন তিনি। এখানেও কি ছোট বাচ্চাদের, শিশুদের জন্য লেখালেখি হতো। এরপরে দেখো আরেকটি লিখেছি, মাসিক কচি কাচা। কি লিখেছি? মাসিক কচি কাচা নামে একটি শিশু পত্রিকা তিনি আলাদা করে সম্পাদনা করেছেন। মাসিক শিশু পত্রিকা, এটি শিশুদের জন্য তিনি নিজে সম্পাদনা করেছেন। এরপরে দেখো আর কি আছে, কচি কাচার মেলা। এটি একটি বিখ্যাত সংগঠন, ছোট বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে। 1956 সালে তিনি এই কচি কাচার আসর মেলা তিনি নিজে তৈরি করেন, সংগঠিত করেন। কত সালে? দেখলাম সব কি উনি ছোট বাচ্চাদের জন্য, শিশুদের জন্য তৈরি করেছেন। আর সাহিত্যে দেখো অবদানের জন্য তাকে কতগুলো পুরস্কারে ভূষিত করা হয়েছে, একটু খেয়াল করে দেখো। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তবে এই পুরস্কারটি তাকে কি মরণোত্তর দেওয়া হয়, তিনি মারা যাওয়ার পরে তাকে এই পুরস্কারটি কি দেওয়া হয়। এরপর দেখো 1999 সালে আমাদের এই বিখ্যাত লেখক কি, যিনি শিশুদের জন্য অবদান রেখেছেন, সেই লেখক কি মারা যান। 1999 সালে তিনি পরলোক গমন করেন, আমাদেরকে ছেড়ে তিনি চলে যান। দেখেছ সবাই? এবার আসো আমরা ছোট ছোট প্রশ্নগুলো দেখি, কি আসে এইখান থেকে, কবি পরিচিতি থেকে। আমি বলছি, তোমরা একটু খেয়াল করো। রোকনুজ্জামান খান কত সালে জন্মগ্রহণ করেন? কি হবে? 1925 সালে জন্মগ্রহণ করেন। একটু মনে করার চেষ্টা করো, আমি মাত্রই বললাম, নিশ্চয়ই তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো অথবা বইয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা কি করেছো, আন্ডারলাইন করেছো। এরপর দেখো, তিনি কি নামে সমধিক পরিচিত? দাদা ভাই নামে তিনি সমধিক পরিচিত, জনপ্রিয় বেশি। কি পত্রিকা? ইত্তেফাক পত্রিকার কি শিশু সওগাত বিভাগটি শিশুদের জন্য তিনি কি করতেন, সম্পাদনা করতেন, তাই না? তিনি বিখ্যাত ছড়া লিখেছেন। কি ছড়া? হাট্টিমা টিম ছড়াটি কে লিখেছেন? হ্যাঁ, রোকনুজ্জামান খান লিখেছেন। কচি কাচার আসর কে সম্পাদনা করতেন? রোকনুজ্জামান খান সম্পাদনা করতেন। মাসিক কচি কাচা শিশু পত্রিকাটি কার ছিল? রোকনুজ্জামান খানের। এটি একদম তিনি নিজস্বভাবে, আলাদাভাবে এই পত্রিকাটি বের করেছিলেন। তারপরে দেখো বালুচর। তাহলে বাংলাদেশের কি সমগ্র জায়গায় কি বলছে, সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, এমন কোনো জায়গা নেই যে উনি নাম বলছে না। সেখানে কি আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে জায়গার কথাই বলি না কেন, সেখানে আমরা কাকে পাবো? বঙ্গবন্ধু শেখ মুজিবরকে পাবো। কেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবরকে পাবো? কারণ উনার আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। উনি আমাদের এই স্বাধীন বাংলাদেশ বলছে, বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় উনি কি ঘর তৈরি করেছেন। আমরা উনার আদর্শকে স্মরণ করি, প্রত্যেকটা ঘরে উনার আদর্শকে স্মরণ করে দেশ গঠনের জন্য আমরা কাজ করি। এজন্যই বলছে যে কি সবখানেই আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। এরপর দেখো উনি পরের লাইনটি কি বলেছেন? সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি।
কি আমাদের মাঠে মাঠে কি ফলে? সোনা ধান রাশি রাশি, সোনালি রঙের ধান মাঠে মাঠে রাশি রাশি ফলে। কারণ বাংলাদেশের 85% লোক কোথায় বাস করে? গ্রামে বাস করে, এবং অধিকাংশ লোক কি কৃষিকাজের সাথে জড়িত। আমাদের অর্থনীতির চাকা অধিকাংশটাই কি আমাদের এই কৃষকদের হাতে থাকে। এজন্য বলছে যে সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি, আর সেই সোনালি ধান যখন মাঠে সোনার আকার ধারণ করে, সবুজ থেকে সোনালি রং ধারণ করে, মনে হয় ফসল কি হাসছে। কেন হাসছে? কৃষকরা সেই সোনালি রঙের পাকা ধান দেখে কৃষকদের মনে আনন্দ জেগে ওঠে। কারণ কি তারা তাদের সর্বশেষ ধাপে চলে আসছে, তাই তো? এখন সোনালি ধান কাটা হবে, ঘরে এই সোনালি ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। তাই কি বলছে? সেই সোনালি ধান থেকে কৃষক হাসে মানেই আমাদের কি রহমান স্বীকার পড়ি, দেখবে আমাদের এই পরাধীন বাংলার মুখে কি প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, যার জন্যই কি আমরা সেই হাসিটা ফিরে পেয়েছি, স্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের পায়ে যে পরাধীনতার শিকল ছিল সেই শিকলটা তিনি ভেঙে দিতে পেরেছেন, তাই না? এরপরে দেখো কি লিখেছে, শিশুর মধুর হাসিতে ভরে বাঙালির ঘর, মনে হয় শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। কবি এখানে শিশুর সাথে কি আমাদের এই মুজিবকে তুলনা করেছেন, তাই না? শিশুর সাথে তিনি তুলনা করেছেন। কারণ আমরা যদি স্বাধীনতা অর্জন করতে না পারতাম, আমাদের বাবা মা কি পরাধীনতা নিগ্রহে বাধা থাকতেন, তাদের মুখে হাসি থাকতো না, সেই সাথে কি তাদের কোলের ছোট্ট বাচ্চাটিও কি হাসতে পারতো না। কারণ মায়ের মুখের হাসি দেখেই আমরা প্রথম হাসতে শিখি, মায়ের মুখের কথা শুনেই প্রথম কথা বলতে শিখি, তাই না? তো কি বলছে কবি? যে শিশুর মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে। তাহলে চির শিশু মুজিবর কি সেই মধুর হাসিতে আমাদের বাঙালির ঘরটা ভরে ওঠে। কি বঙ্গবন্ধুকে কবি চির শিশু বলে আখ্যায়িত করেছেন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। কি বঙ্গবন্ধুকে কি বলেছেন? চির শিশু বলেছেন, তিনি চিরকাল ধরেই শিশু থাকবেন। এরপরে শেষ দুটি চরণ দেখো, আমাদের অঙ্গীকার, এটা আমরা দৃঢ় প্রত্যয়ে প্রতিজ্ঞা করছি। কি বলছি? রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে, মুজিব আয় ঘরে ফিরে আয়। তাহলে আমরা এই বাঙালি জাতি যতদিন এই বাংলায় বেঁচে থাকব ততদিন তার অবদানকে স্বীকার করতেই হবে। আমরা যতদিন বেঁচে থাকব তাকে আমাদের স্মরণ করতেই হবে, কারণ তিনিই হচ্ছেন আমাদের এখনকার হাসির কারণ, আর তিনিই হচ্ছেন আমাদের কি স্বাধীনতার কারণ, কি মাঠে মাঠে সোনালি ধান ফলার কারণ, তিনিই হচ্ছেন কৃষকের মুখে হাসি ফোটার কারণ, তাই না? তো আমরা কি করব? যতদিন বেঁচে থাকবো স্বাধীন এই বাংলা, কাকে ডাকবো আমরা? মুজিবকে ডাকবো। এক মুজিব তো চলে গেছেন, কিন্তু সেই মুজিবের আদর্শকে ধারণ করে আমরা কি করব? প্রত্যেকটা ঘরে ঘরে একটি করে মুজিব গড়ে উঠব, আর আমাদের এই বাংলাকে ধরে রাখবো। দেশকে কি আমরা আদর্শ একটি দেশে গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকব, তাই তো? এখন চলো আমরা কবিতা থেকে ছোট প্রশ্নগুলো কি হয় সেটা একটু জেনে নেই। কবিতাটি কত চরণ বিশিষ্ট? হ্যাঁ, 8 চরণ বিশিষ্ট। এই 8 চরণ কবিতায় কবি আমাদেরকে কি অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছেন। কবিতাটি কয় চরণ বিশিষ্ট? মুজিব কবিতা, তাই না? কাকে নিয়ে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবরকে নিয়ে এই মুজিব কবিতাটি লিখেছেন। কবিতাটি কয় চরণ বিশিষ্ট? 8 চরণ বিশিষ্ট। কয় চরণ বিশিষ্ট? 8 চরণ বিশিষ্ট। এই 8 চরণ বিশিষ্ট কবিতাটিতে কি রোকনুজ্জামান খান আমাদের এই স্বাধীন বাংলার কথা বলেছেন, আমাদের এই দেশের কথা বলেছেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন, তাই না? বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবরের ঘর আছে। আমাদের সোনার দেশের মাঠে মাঠে কি ফলে বলো তো? সোনালি রঙের বা সোনা ধান ফলে রাশি রাশি। ফসলের হাসি দেখে কার হাসির কথা মনে হয় বলো?
ফসলের হাসি দেখে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসির কথা মনে হয়, তাই তো। আর চিরশিশু বলা হয়েছে কাকে? চিরশিশু বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কি বলা হয়েছে? চিরশিশু বলা হয়েছে। কবি তাকে চিরশিশু বলে অভিহিত করেছেন। আর কি স্বাধীন বাংলা কাকে ডাকবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকবে, সব সময় ডাকতেই হবে, তাই না? আর এর কবিতার পেছনে যে অনুশীলনীতে শব্দার্থগুলো আছে, তোমরা সেই শব্দার্থগুলো কি বাসায় বসে দেখে নিবে। কবিতার যদি কোনো লাইন বুঝতে না পারো, সেই শব্দের অর্থগুলো তোমাদেরকে কি করবে? কাজে লাগবে, তাই না? এবার আসো আমরা দেখি এই কবিতাটি কেন আমরা পড়ছি, কি উদ্দেশ্যে পড়ছি। এই কবিতাটি পড়ার উদ্দেশ্যই বা কি? তোমাদের বইয়ে কেনই বা এই কবিতাটি পাঠ্য করা হয়েছে? কারণ তোমাদের মনে কি জাগবে? বঙ্গবন্ধু শেখ মুজিবরের সম্পর্কে তোমরা জানতে পারবে, তার আদর্শ দেশপ্রেম চেতনা কি তোমাদের মনে জেগে উঠবে, তাই না? এই কবিতাটি তোমাদের পাঠের উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে দেশপ্রেম ও বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে দেশপ্রেম ও মানুষের প্রতি কি হবে? মমত্ব বোধ জেগে উঠবে। কি বলেছি? এই কবিতাটি আমরা কেন পড়তেছি? বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে দেশপ্রেম ও মানুষের প্রতি আমাদের মমত্ব বোধ কি জেগে উঠবে, তাই না? আমাদের ভেতরে মমত্ব বোধটা কি ভেতর থেকে আমাদেরকে জাগিয়ে তোলা হবে এই কবিতাটি পড়ার মাধ্যমে। আর আমরা কাকে জানতে পারবো? আমাদের বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার জনক, আমাদের জাতির পিতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর এই বঙ্গবন্ধুকে জানাটা আমাদের জন্য বাঙালি জাতি হিসেবে অত্যন্ত জরুরি। আর কি আগামী মাসে আসছে সেই ভয়াবহ দিন 15ই আগস্ট, শোকাবহ দিন আমাদের কি, এই জন্য আরও বঙ্গবন্ধুকে আমাদেরকে বেশি করে জানতে হবে। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে তোমাদের বাসায় যে বইগুলো আছে সেই বইগুলো থেকে বঙ্গবন্ধুর কি বাল্যজীবন, শৈশবকাল এবং তিনি কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন সমগ্র কিছুই তোমাদেরকে জানতে হবে। তোমাদের কাজ হচ্ছে সব কিছুই তোমরা পেপার থেকে, বই থেকে, প্রবন্ধ থেকে, বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা ইত্যাদি প্রভৃতি বই আছে, সেই বইগুলো থেকে তোমরা কি বঙ্গবন্ধু সম্পর্কে একটি প্রবন্ধ তৈরি করে ফেলতে পারো। সেই প্রবন্ধটা তোমাদের কি অনেক কাজে লাগবে। কারণ বিভিন্ন সময়ে কি প্রতিযোগিতা হয়, কুইজ প্রতিযোগিতা হয়, রচনা প্রতিযোগিতা হয়, আবৃত্তি প্রতিযোগিতা হয়, সেগুলোতে তোমরা সহজেই অংশগ্রহণ করে ফেলতে পারবে। তাহলে বাসায় তোমরা কি করবে? বঙ্গবন্ধুর যে কাজটি করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্য ও শৈশব লিখে নাও খাতায়। বাল্য ও শৈশব জীবন সম্পর্কে একটি প্রবন্ধ তৈরি
করো। বাসায় বসে থেকে কি এই কাজটি তোমরা করে ফেলতে পারো। এই কাজটি করলে তোমাদের কি অনেকাংশেই তোমাদের সাহায্য হবে। তোমাদের যে কোনো ধরনের প্রবন্ধ লিখতে দিলে তোমরা এই প্রবন্ধ সম্পর্কে লিখতে পারবে। আর এই কাজটি যখন তোমরা করবে সেই সাথে সাথে তোমরা যখন এটা সংগ্রহ করবে বঙ্গবন্ধু সম্পর্কে আরও অনেক তথ্য তোমরা কি জানতে পারবে। তোমাদের জ্ঞান ভাণ্ডার কি হবে, সমৃদ্ধ হবে। বঙ্গবন্ধুর বাল্য জীবনে কেমন ছিল, তিনি কিভাবে কাটিয়েছেন, তিনি যে গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন, তার শৈশবকালটা কেমন ছিল, তাই না? তিনি সবসময় কি দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। এই যে তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষের প্রতি তার মমত্ব বোধ, এটা কি আমরা জানতে পারবো এই বাল্য এবং শৈশব জীবনে, তাই না? আমরা ক্লাস 4-এ বাংলার খোকা নামে একটি গল্প পড়েছিলাম। সেখানে বাংলার খোকায় কি একটি গরিব মাকে তার কাঁথা দিয়ে চাদর দিয়ে দিয়েছিল, তারপর তার এক গরিব বন্ধুকে গোপালকে কি দিয়েছিল, তার ছাতাটা দিয়ে দিয়েছিল। আর সেক্ষেত্রে তার বাবা মা তাকে আরও উৎসাহিত করে, ফলে কি হয়, সে ভবিষ্যতে পুরো সমগ্র দেশের মানুষকে সে সহজে ভালোবাসতে পেরেছিল। তোমরা লিখেছ প্রবন্ধটা? লেখো তোমাদের প্রবন্ধের বিষয় কি দিয়েছি, এটা তোমরা বাসায় বসে করে ফেলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর শৈশব জীবন সম্পর্কে একটি প্রবন্ধ তোমরা তৈরি করবে। এবার আসো আমরা কবিতা থেকে ছোট প্রশ্ন কি কি হতে পারে সেই ছোট প্রশ্নগুলো এখন আমরা লিখে নিব। জ্ঞানমূলক প্রশ্ন, ছোট ছোট যে প্রশ্নগুলো হয় সেটা সৃজনশীলের 1 নংয়ে আনসার করতে পারবে, বা বহু নির্বাচনীতে আসলেও তোমরা সেই প্রশ্নটা কি করতে পারবে, আনসার করতে পারবে। দেখো, বাংলাদেশের সবখানে কার ঘর আছে বলো, তাড়াতাড়ি উঠে নাও। বাংলাদেশের সবখানে কার ঘর আছে? বাংলাদেশের সবখানে কার ঘর আছে? কার ঘর আছে বলো? বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর আছে। পরে বলো, মাঠে মাঠে কি রঙের ধান ফলে? কি রঙের ধান ফলে? সোনালী রঙের বা সোনা ধান ফলে, তাই না? এরপরে দেখো, কার হাসিতে বাঙালির ঘর ভরে? ঘর ভরে ওঠে। কার হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? কার হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে বলো? কার হাসিতে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে। আচ্ছা, এরপরে দেখো আরেকটি প্রশ্ন লিখছি। স্বাধীন বাংলা কাকে ডাকবে? স্বাধীন বাংলা কাকে ডাকবে? স্বাধীন বাংলা কাকে ডাকবে? কাকে ডাকবে? স্বাধীন বাংলা বঙ্গবন্ধুকে ডাকবে, তাই না? আমরা সব সময় বঙ্গবন্ধুকে ডাকবো, এ কারণে তার আদর্শটা আমরা ধরে রাখবো। এরপরে দেখো, চির শিশু, চির শিশু কবি, কবি বলতে কি এখানে রকুনুজ্জামান খান, কবি কাকে চির শিশু বলে আখ্যায়িত করেছেন? চির শিশু বলে আখ্যায়িত করেছেন। তাকে চির শিশু বলা হয়েছে। কাকে? সেই একই উত্তর। আমাদের কবিতাটি যাকে নিয়ে রচিত হয়েছে সেই সবার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরেকটি প্রশ্ন দেই, বলো তো, ফসলের হাসি দেখে কার হাসি মনে হয়? ফসলের হাসি দেখে কার হাসি মনে হয়?
মনে হয়। ফসলের হাসি দেখে কার হাসি মনে হয়? সেই একই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসি মনে হয়। সবাই প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নাও। উঠিয়েছ? সবাই উঠাও একটি একটি করে। কবি কাকে চিরশিশু বলে আখ্যায়িত করেছেন? ফসলের হাসি দেখে কার হাসি মনে হয়? তাহলে তোমরা উদ্দীপক যাই আসুক না কেন, তোমরা যদি বঙ্গবন্ধু সম্পর্কে ভালো ধারণা রাখো, বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে ভালো ধারণা রাখো, তাহলে কি হবে? তোমাদের প্রশ্ন উত্তরটা লিখতে পরীক্ষার হলে বসে কি খুব দ্রুত তোমরা লিখে ফেলতে পারবে। এরপর এইবার আমি তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে বলে দিলাম। এইবার তোমাদেরকে নিজে নিজে একটি কাজ করতে হবে। সে কাজটা হলো বঙ্গবন্ধুর সম্পর্কে রচিত এই কবিতাটির মূল ভাব তোমাদেরকে তৈরি করতে হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। মুজিব কবিতাটির মূল ভাব লিখো। মুজিব কবিতাটির মূল ভাব তোমাদেরকে লিখতে হবে। এখানে অপ্রয়োজনীয় কোনো কথা লেখা যাবে না। মূল ভাবটি সর্বোচ্চ তোমাদের 6 থেকে 7 লাইন হতে পারে। দীর্ঘ পৃষ্ঠার পর পৃষ্ঠা তোমরা অনেক কিছু লিখে রাখবে, সেটা কিন্তু কবিতার মূল ভাব হবে না। মূল ভাব হবে কি? ছোট্ট কবিতাটিতে কবি মূলত কি প্রকাশ করতে চেয়েছেন, মূল তত্ত্বটা কি, সেটাই তোমাদেরকে কি এখানে তুলে ধরতে হবে। মূল ভাবে আমি তোমাদেরকে একটু বলে দেই। এই কবিতায় রকুনুজ্জামান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার জীবন তুলে ধরেছেন এবং আমাদের সেই সাথে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথাও তিনি কি বলেছেন। আর বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ধারণ করব, এটাই কি উনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন কবিতার শেষ দুটি চরণে। তাই তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে এই কয়েকটা লাইনকে তোমরা কি 5-6 লাইনে এই কবিতাটির মূল ভাব লিখতে পারো। ঠিক আছে, কবিতাটি কঠিন কোনো কবিতা নয়। মোট 8 লাইনের একটি কবিতা, 8 চরণ বিশিষ্ট। এখানে বঙ্গবন্ধুকে তিনি কি ধারণ করেছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরাও সেই কাজটি করব, সবসময় তার আদর্শকে ধারণ করব এবং কি আদর্শ দেশ গঠন বা দেশপ্রেমের প্রতি আমরা সবসময় উদ্বুদ্ধ থাকব। তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, মানসিকভাবে শক্ত থাকো। একদিন এই মেঘ কেটে গিয়ে কি সোনালি ভোর, একটি সোনালি দিন আসবেই। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। সবাইকে ধন্যবাদ।